পরদিন সকাল গড়িয়ে দুপুর হয়েছে। শ্যামা জোহরের নামাজ শেষে বাড়ির পিছনে নদীর ঘাটে গিয়ে বসে। বসতেই হাঁটু পর্যন্ত লম্বা ঘন কালো চুলগুলো ঘাটের সিঁড়িতে ছড়িয়ে পড়ে। নদীর পাড়ের হালকা মৃদু হাওয়ায় চুলগুলো এলোমেলোভাবে উঠছে। শ্যামা শান্ত দৃষ্টিতে নিষ্পলক চেয়ে থাকে নদীর পানির দিকে। শ্যামার নিজের নীরব ও একাকিত্বে সময় কাটানোর স্থান হল এই নদীর ঘাট। নদীর শান্ত স্রোতে যেন শ্যামার মনও ভেসে যায়। দুই হাঁটুতে থুতনি রেখে শ্যামা উপভোগ করে এই নীরব অনুভূতি। এমন সময় পিছন থেকে কেউ মৃদু ধাক্কা দেয় শ্যামাকে। শ্যামা ভয়ে হকচকিয়ে তড়িৎ গতিতে পিছন ফিরে তাকায়। মুখ দিয়ে অস্ফুট স্বরে উচ্চারিত হয়, ফুলি, ফুলি তুই? আমি তো ভয় পাইয়া গেছিলাম। এমনি কইরা হঠাৎ কেউ ধাক্কা দেয়। ভয় মিশ্রিত কণ্ঠে ফুলিকে কথাগুলো বলে শ্যামা। শ্যামার চোখে আতঙ্কের রেশ। শ্যামার একমাত্র প্রিয় বান্ধবী ফুলি। গায়ের রং শ্যামার মতোই, তবে ফুলি মোটেই শ্যামার মতো শান্ত আর ভীতু স্বভাবের মেয়ে নয়, বরং সে বাস্তববাদী স্বভাবের, সাথে বড্ড চঞ্চল। যেখানে শ্যামা সারাদিন ঘর আর নদীর ঘাট ছাড়া কোথাও বের হয় না, সেখানে ফুলি সারাদিন টুই টুই করে পুরো গ্রাম লাফিয়ে ঝাঁপিয়ে ঘুরে বেড়ায়। শ্যামার কথায় ফুলি শ্যামার পাশে বসতে বসতে বলে, তুই এত ভয় পাস কেন? হ্যাঁ, আর কি এমন ভাবনায় ডুইবা আসিলি যে আমার আশার শব্দ শুনতে পাইলি না? তুই তো কোষ আমি নাকি ধপাস ধপাস কইরা হাঁটি। আমি তো ঠিকই কই, তোর ধূপধাপ হাঁটনের আওয়াজ শুই না আমার মনে হয় কই যেন ভূমিকম্প হইতাছে। ঠোঁট টিপে হাসি আটকে বলে শ্যামা। শ্যামার আহ্লাদি করা কথা শুনে ফুলি স্বস্তি পায়। সচরাচর শ্যামার মুখে হাসি লক্ষ্য করা যায় না। ফুলি শ্যামার মুখটা আলগোছে নিজের দিকে টেনে নিয়ে বলে, কি ব্যাপার শ্যামা, আজকাল তোর নাকটা একটু বেশি ঘামতাছে। তুই জানোস, যার নাক ঘামে তারে নাকি তার স্বামী খুব বেশি আদর করে। আমাগো জামাইবাবু মনে হয় তোরে একটু বেশি মনে করতাছে। বলতে বলতে ফুলি মুখ চেপে খিকখিক করে হাসতে শুরু করে দেয়। ফুলির কথায় শ্যামাও হেসে ফেলল, তবে সেই হাসি ছিল শান্ত, কোনো অনুভূতি ছিল না হাসিতে, গুমরে গুমরে ফুল ফোটা হাসি। শ্যামা কথা ঘুরিয়ে নীরস্বরে বলে, জানোস ফুলি, মাঝে মাঝে নদীর পানির দিকে তাকিয়ে থাকলে মনে হয় আমি যদি ওই নদীর পানি হইতে পারতাম, তাইলে ঢেউয়ে ঢেউয়ে কই থাইকা কই চইলা যাইতাম, আমারে কেউ আটকাইতে পারত না আর। নদীর কথা শেষ হতেই পিছন থেকে অলকানন্যা জবাব দেয়, তোরে এখন কেডায় আটকায়? তোর জীবনের ঢেউয়ে আমি তো বাঁধ দেই নাই, আর না তোরে খাঁচায় বন্দি করে রাখছি। আমার জীবনে বাঁধ দেওয়ার মতো মাইন্সের অভাব নাই আম্মা, উদাস জবাব শ্যামার। ভাঙতে পারবি না সেই বাঁধ? পারমু, পারতে হইব না আমারে, শুধু তুমি সাথে থাইকো আম্মা, তাইলেই হইব। এদিকে দুপুর গড়িয়ে বিকেল, ফুলি চলে যায়। শ্যামা নামাজ শেষে আঙিনার দড়িতে রাখা শুকনো কাপড়গুলো ভাঁজ করছে। অলকানন্দা গেছেন বাড়ির পেছনে কুচু কাটতে। আজকে কচু শাক রান্না হবে। এমন সময় দেউড়ি থেকে আম্মা আম্মা বলে একটানা কারোর চিৎকার ভেসে আসে। শ্যামা হাতে রাখা কাপড়গুলো আবারও দড়িতে রেখে দৌড়ে যায় দেউড়ির কাছে। শ্যামার মুখ দিয়ে হাঁসফাঁস করে বেরিয়ে আসে ময়না। হালকা গোলাপি রঙের সালোয়ার কামিজ পরা, ঠোঁটে উৎফুল্ল হাসি, সেই চিরচেনা মুখ। শ্যামা এক টানে বুকে জড়িয়ে ধরে বোনকে। কেমন আছিস ময়না? আর আপায় কেমন আছে? উফ, আপা ছাড়ো তো, আপার কি হইব, হে ভালো আছে। তুমি এই ব্যাগগুলো লইয়া যাও, ঘরে গিয়া রাখো। বিরক্তিমাখা কণ্ঠে কথাগুলো বলে শ্যামার হাতে ভারী ভারী দুটো কাপড়ের ব্যাগ ধরিয়ে দেয় ময়না। ময়নার কথায় শ্যামার হাসি হাসি মুখটা চুপসে যায়। চুপচাপ কাপড়ের ব্যাগগুলো ঘরে গিয়ে রাখে। ময়নার কণ্ঠে শুনে কাকুরি বুড়ি ঘর থেকে বেরিয়ে আসেন। আমার ময়না পাখি আইসোস নি? কয়দিন হইল তোরে দেখি না, আয় দেহি, আমার কাছে আয়। ময়না বিরক্তিতে কপাল কিঞ্চিত জড়ো করে এগিয়ে যায়। কি হইছে বুড়ি, তাড়াতাড়ি কও। তোরে কতবার কইছি না বুড়ি কইবি না, হে দাদি হয় তোর। মায়ের কথায় শুকনো ঢোক গেলে ময়না ঘাড় ঘুমিয়ে তাকিয়ে দেখে পিছনে অলকানন্দা দাঁড়িয়ে আছেন, হাতে বটি নিয়ে। আর মায়ের হাতেই বটি দেখে ময়না ভয়ে কাঁপছে। ময়নার ভীতু চেহারা দেখে শ্যামা ফিক করে হেসে উঠল। শ্যামার হাসি দেখে অলকানন্দাও ঠোঁট ভেঙে হাসেন। মাকে সবচেয়ে বেশি ভয় ময়নার, সেটা কারোর অজানা নয়। আজ 16 দিন পর বড় আপা রূপার শ্বশুরবাড়ি থেকে বাড়ি ফিরেছে ময়না। রূপা 4 মাসের অন্তঃসত্ত্বা হওয়ার খবর পেয়ে ওর বাড়িতে গেছিল সে। অলকা মেয়ের অবস্থা বুঝতে পেরে হাতের বটিটা পাশে রাখেন। হাসি আটকে উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করেন, রূপাই কেমন আছে? মায়াটা ঠিকঠাক মতো খাইতে পারে তো? ময়নার কথায় তপ্ত শ্বাস ফেলেন অলকানন্দা। এই সময় তো এমনটা হওয়ারই কথা।
ময়নার দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে গম্ভীর গলায় বলেন, অনেক হইছে মেহমানদারি, এবার গিয়ে ঠিকমতো পড়াশোনায় মনোযোগ দে। কয়েক মাস পর যে তোর ম্যাট্রিক পরীক্ষা, সেটা কি ভুইলা গেছস? ময়না ক্ষিপ্ত হয়ে মিনমিনে গলায় বলে, এই পড়াশোনা করতে আমার একদম ভাল লাগে না। কি কইলি? অলকার কণ্ঠে রাগ। মায়ের রাগী কণ্ঠ শুনে ময়না 2 কদম পিছিয়ে যেতেই হোঁচট খেয়ে পুড়ে যাওয়ার উপক্রম হয়। তবে তাড়াতাড়ি নিজেকে সামলে নিয়ে দৌড়ে ঘরে চলে যায় সে। সেই দিন সৈয়দ ঘটকের আসার পর 4 দিন কেটে গেছে। আজ মোখলেস একটু তাড়াতাড়ি বাড়ি ফিরেছে। মোখলেস আসার পর অলকা তার কাছে তাড়াতাড়ি আসার কারণ জানতে চাইলে তিনি বলেন, 7 গ্রাম মিলা আড়ং শুরু হইতাছে আইস্থাইকা। পুরা 2 মাস ধইরা থাকবো এই মেলা। আমাগো জমিদার লতিফ জোয়ারদার নিজে এই মেলার উদ্বোধন করতেছে। ওইখানেই যাওন লাগবো, এই লাইগাই তাড়াতাড়ি আইলাম। একটু শ্বাস নিয়ে আবারও বলেন, তুমি ময়নারে তৈরি হইতে কও, ওরে লইয়া যামো। স্বামীর কথায় অলকা কিছু বলেন না, 2 দিকে মাথা নেড়ে চলে যান সেখান থেকে। একটু পর মোখলেস ময়নাকে নিয়ে বেরিয়ে যায় মেলার উদ্দেশ্যে। শ্যামা বারান্দার খুঁটি ধরে দাঁড়িয়ে বাবা আর বোনের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। সন্ধ্যায় মোখলেস ময়নাকে নিয়ে বাড়ি ফেরে, সাথে ময়নার জন্য অনেক রকমের সাজগোজের জিনিস নিয়ে আসে। খাটের ওপর সব কিছু ঢেলে ময়না এক এক করে সব কিছু দেখছিল। নতুন লিপস্টিক, ক্রিম, কাজল, টিপের পাতা থেকে শুরু করে সব কিছু ইতিমধ্যে মুখে লাগিয়ে ফেলেছে। পাশে বসে শ্যামা ওর এসব সাজগোজ মনোযোগ দিয়ে দেখে। এসব সাজগোজ পাওয়ার আশা কোনোদিনই করে না শ্যামা। চোখে কাজল ব্যতীত অন্য কোনো কিছুর উপর আগ্রহ নেই তার। তবে আজ বোনের এত সব জিনিস দেখে শ্যামার বুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠল। মেলা থেকে ময়নাকে কত কিছু কিনে দিয়েছে আব্বা, অথচ শ্যামা, ওর জন্য কি কিছু আনতে পারত না তিনি? শ্যামার চোখের কোণায় পানি চিকচিক করে ওঠে। তবে আজ শ্যামা কাঁদে না। এত ছোট বিষয় নিয়ে কেউ কাঁদে নাকি? আম্মা বলে, মাইয়া মাইনসের নাকি সহজে কাঁদতে নাই, কিন্তু শ্যামা যে ওর কষ্টগুলো প্রকাশ করতে পারে না। মনের কষ্টগুলো চোখের পানি হয়ে ঝরে পড়ে। চোখের পানির সাথে আড়ি করে ঘুমিয়ে যায় শ্যামা। মাঝখানে কেটে গেছে আরও 7 দিন। আজ আবারও সৈয়দ ঘটকের আগমন ঘটেছে বাড়িতে। তবে তিনি আজ একা আসেননি, সাথে নিয়ে এসছেন আরও 2 জনকে। অলকা সৈয়দ ঘটককে দেখে বিরক্ত হলেও সেই বিরক্তি প্রকাশ করেন না। দুপুরে খাবার খেতে আসার পর কাকুরি বুড়ি মোখলেসকে আর আড়তে যেতে দেননি। মা ছেলে মিলে অনেক আলাপ আলোচনা করেছে সৈয়দ ঘটকের আসার বিষয়ে। এই সব কিছুই চলেছে অলকার অজান্তে, কিন্তু অলকার চোখ ফাঁকি দিতে পারেনি কাকুরি বুড়ির চালাকি। সৈয়দ ঘটকের সাথে যে 2 জন এসছে তারা নাকি পাত্রের কাকা আর মামা। দেখে বেশ সম্ভ্রান্ত আর রুচিশীল মনে হচ্ছে তাদের। কাকুরি বুড়ি আর মোখলেস তাদের সাথে বেশ খাতির করে কথা বলছে। মোখলেস পাশ কাটিয়ে এসে অলকাকে ক্ষীণ স্বরে বলেন, মায়াডারে নিয়ে আনোর ব্যবস্থা করো, ওনারা আজকে ওরে দেখা যাইব। অলকা একবার তাকায় মোখলেসের দিকে। চোখের দৃষ্টি শান্ত, তবে শান্ত দৃষ্টিতেই যেন নীরব প্রতিরোধ। শাড়ির আঁচল দিয়ে মুখ পর্যন্ত বড় ঘোমটা টেনে নিয়ে পাত্রপক্ষের দিকে এগিয়ে যায় অলকা। অলকাকে দেখে সৈয়দ ঘটক পান চেবাতে চেবাতে অস্পষ্ট স্বরে বলেন, বৌমা, তাড়াতাড়ি শ্যামারে লইয়া আহো, এরা আর কতক্ষণ বইসা থাকব? আপনারা সবকিছু যাই না শুইনাই আইছেন তো? অলকার শক্ত প্রশ্নে পাত্রের কাকা ভদ্রভাবে হেসে বলেন, আপনি চিন্তা কইরেন না আপা, আমরা সব যাই না শুইনাই আইছি, আপনি শ্যামারেই রইয়া আহেন। অলকা কিছু বলেন না, তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করে নেন সবাইকে। ঘুমটা ঠিক করে ধীরে ধীরে চলে যায় শ্যামার ঘরে। ঘরে ঢুকেই শ্যামার মুখশ্রী দেখে অলকা বুঝে যান যে শ্যামার কিছু জানতে বাকি নেই। মেয়েটার মুখ নিঃশব্দ কান্নায় ফিকে হয়ে গেছে, চোখে পানি টলটল করছে। পাশেই থমথমে মুখে দাঁড়িয়ে আছে ফুলি। অলকা মেয়ের পাশে বসে গলা নামিয়ে বলেন, কান্তাসোস কেন? ভয় পাস না, আমি তোর লগে আসি। ভাগ্য আমার হাতে নাই, কিন্তু সিদ্ধান্ত আমার হাতে আছে। তোর জীবনের সবচেয়ে উৎকৃষ্ট সিদ্ধান্তটাই আমি নেমু। ওদিকে কাকুরি বুড়ি অধৈর্য হয়ে দরজার কাছে এসে দাঁড়িয়ে আছেন। বিরক্তিমাখা কণ্ঠে তিনি বলেন, কি হে অলকা, এত দেরি করতাসোস কেন? লোকে কি ভাবব? মাইয়াডারে একটু সাজাইয়া লইয়া আয়। অলকা মেয়ের মাথায় ওড়না তুলে দিতে দিতে বলেন, ও সাজব না আম্মা, এমনিই যাইব। বুড়ি নাক সিটকে বেরিয়ে যেতে নিলে অলকা ফুলিকে বলেন, ফুলি, তুইও শ্যামার লগে চল। হে যাইব মানে? বিয়ার কইনার লগে অবিয়াইত্তা জোয়ান মাইয়া যাইব, হেগো যদি ওরে পছন্দ হয় তখন কি হইব? বুড়ির খ্যাক খ্যাক করে বলা কথায় ফুলি মুখ বাঁকিয়ে উত্তর দেয়, কি যে ক খুড়ি, শ্যামার লগে আমার তুলনা দেও। আমাগো গায়ের রং এক হইতে পারে, কিন্তু এই গায়ের রঙের মধ্যে শ্যামা লাখে একটা। ওর দিকে একবার চোখ গেলে আমার দিকে তাকাইবার সময় পাইব না। আধিক্যেতা, মুখ ভেঙচিয়ে বলে।
লাল সাদা সালোয়ার কামিজে পাত্রপক্ষের সামনে এসে দাঁড়ায় শ্যামা। হাত পা ক্রমাগত কাঁপছে। শ্যামার কম্পিত হাত শক্ত করে ধরে ফুলি। চোখের ইশারায় সান্ত্বনা দেয় শ্যামাকে। লজ্জা ও ভয়ে মাথা নুইয়ে আছে শ্যামা। চেহারায় কোনো সাজগোজ প্রসাধনী নেই।